তাইলে রিপ্রোডাকশন থেকে স্টার্ট করা যাক। যে রিপ্রোডাকশন, তোমরা তো এর আগে ডিফাইনিং প্রপার্টি আর নন ডিফাইনিং প্রপার্টি পড়েছো। তাহলে এই রিপ্রোডাকশন ডিফাইনিং প্রপার্টির মধ্যে পড়ে না নন ডিফাইনিং প্রপার্টির মধ্যে পড়ে? অবশ্যই ডিভাইডিং। ডিফাইনিং। আর নন ডিভাইডিং ক্ষেত্রে মানে কিছু চেঞ্জেস যেগুলো ধরুন মানে ডেভেলপমেন্টাল চেঞ্জেস কিছু আছে সেইখানে, যেমন আপনার এক্সাম্পল হচ্ছে যেমন সেলস গুলো, সেইগুলো কিন্তু মানে নন ডিভাইডিং সেলস। ডিভাইডিং বলিনি, আমি বলছি এটা ডিফাইনিং প্রপার্টি না নন ডিফাইনিং প্রপার্টি। হ্যাঁ, ডিফাইনিং। ডিফাইনিং, কিন্তু এটা ডিফাইনিং নয়। এই রিপ্রোডাকশন হচ্ছে নন ডিফাইনিং প্রপার্টির মধ্যে পড়ে। বলা তো যায় এটা যে মানে যখন মানে একটা ইন্ডিভিজুয়াল যখন রিপ্রোডিউসার গিভ বার্থ টু ইয়াং ওয়ান্স, সেটাই তো বলতে পারি হ্যাঁ, শর্টে। হ্যাঁ সেটাই বলতে পারি, বাট এই যে রিপ্রোডাকশন, এটা কিন্তু অনেক সময় কনফিউশন থাকে, যেটা ও উপর থেকে দেখলে এটা ডিফাইনিং প্রপার্টির মধ্যে পড়ছে। কারণ কি, সব অর্গানিজমই রিপ্রোডিউস করে, প্ল্যান্টও করে, অ্যানিমেলসও করে, মাইক্রোবসও করে, সবাই করে। কিন্তু অ্যাকচুয়ালি এটা নন ডিফাইনিং প্রপার্টি। কারণ কি, সমস্ত অর্গানিজম কিন্তু রিপ্রোডিউস করে না। যেমন কি, ধরো, আচ্ছা এক সেকেন্ড, সাউন্ড তো বাড়ানোই আছে। আর সাউন্ড বাড়বে না, ঠিক আছে? হ্যাঁ, যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে যে আহ, কিছু কিছু অর্গানিজম আছে যারা কিন্তু রিপ্রোডিউস করে না। যেমন কিছু স্টেরাইল অর্গানিজম। তোমরা ওয়ার্কার বির ব্যাপারে জানো? ওয়ার্কার বি। তারপর হিউম্যানদের ক্ষেত্রে কখনো কখনো ইনফার্টাইল হিউম্যান আছে, যারা কি রিপ্রোডিউস করতে পারে না, বা কোনো মানে এমন কোনো কাপল যারা কোনো বেবি জন্ম দিচ্ছে না, তারা কি করছে, তারা রিপ্রোডিউস করছে না। তাদের ক্ষেত্রে তাহলে মানে সব অর্গানিজমের ক্ষেত্রে কিন্তু রিপ্রোডাকশন হয় না। তাই জন্য এটাকে নন ডিফাইনিং প্রপার্টির মধ্যে ফেলে। ঠিক আছে? বুঝতে পারলে কেন এখানে পড়ছে? আচ্ছা, তো এটা রিপ্রোডাকশন হচ্ছে নন ডিফাইনিং প্রপার্টি। এবার যদি হিউম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেমের ক্ষেত্রে আসি, তাহলে এর অরিজিন হচ্ছে মেসোডার্মাল। এটা কি করে, এটা সেক্সুয়াল ডাইমরফিজম শো করে। মানে মেল অ্যান্ড ফিমেলের মধ্যে মরফোলজিক্যাল ডিস্টিংগুইশ এটা হয়। মানে মরফোলজিক্যাল পার্থক্য থাকে মেল আর ফিমেলের মধ্যে। ঠিক আছে? তাহলে এই যে এর যে ইভেন্ট, এই ইভেন্টগুলো যদি পরপর দেখা হয়, আচ্ছা এক সেকেন্ড দাঁড়াও, আমি ভিডিও স্টার্ট করে নিই মনে হচ্ছে। করেছি। আচ্ছা হ্যাঁ, এর যে ইভেন্ট, এই সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে প্রথম যেটা দরকার হয় সেটা হচ্ছে পিউবার্টি। পিউবার্টি স্টেজে আসার পরেই সেক্সুয়াল রিপ্রোডাকশন সম্ভব। পিউবার্টি বা একে অ্যাডোলেসেন্স বলা হয়। এরপর যেটা হয় সেটা হচ্ছে গ্যামেটোজেনেসিস। ঠিক আছে? গ্যামেটোজেনেসিস মানে আগের দিনের একটা পার্ট পড়েছিলাম, স্পারমাটোজেনেসিস দেখেছিলাম। গ্যামেটোজেনেসিস দু রকম হচ্ছে। একটা হচ্ছে ফর্মেশন অফ স্পার্ম, যেটা কি মেলদের ক্ষেত্রে। আরেকটা হচ্ছে ফর্মেশন অফ ওভা, বা এটাকে এগ বলা হয় ফিমেলের ক্ষেত্রে। গ্যামেটোজেনেসিস হওয়ার পর থার্ড স্টেপ যেটা আছে সেটা হচ্ছে ইনসেমিনেশন। ইনসেমিনেশন বলতে কি বোঝায়? ইনসেমিনেশন মিন্স হচ্ছে যে রিলিজ অফ সিমেন ইন ফিমেল জেনিটাল ট্র্যাক্ট।
যখন সিমেনকে ফিমেল জেনিটাল ট্র্যাকে রিলিজ করা হবে তখন সেটাকে ইনসেমিনেশন বলা হয়। এই ইনসেমিনেশনকে ইজাকুলেশনের সাথে কিন্তু গুলিয়ে দেবে না। ইজাকুলেশন কিন্তু আলাদা। ইজাকুলেশনে কি হয় যে ফোর্সফুল রিলিজ অফ সেমেন হয়, সেটা ফিমেল জেনিটাল ট্র্যাকে নাও হলে সেটা হচ্ছে ইজাকুলেশন বলে। বাট ইনসেমিনেশনে কি হয় যে ফিমেল জেনিটাল ট্র্যাকের মধ্যেই সেমেনকে রিলিজ করতে হবে, তখন সেটা হয় হচ্ছে ইনসেমিনেশন। ফোর্থ নাম্বার যেটা আছে সেটা হচ্ছে ফার্টিলাইজেশন। ইনসেমিনেশনের পর ফার্টিলাইজেশন হওয়া দরকার। আচ্ছা, ফার্টিলাইজেশনে কি হয়? ফিউশন অফ মেল অ্যান্ড ফিমেল গ্যামেটস। এই ফিউশনটা কিন্তু ওভিডাক্ট অফ ফিমেলের ক্ষেত্রে হয়, মানে ওভিডাক্ট অফ ফিমেলে হয়, মানে ফিমেলের ওভিডাক্টের মধ্যে হয়। এখানে তোমরা বলতে পারো যে এখনকার দিনে তো ফার্টিলাইজেশন ফিমেলের ওভিডাক্টের বাইরেও টেস্ট টিউবের মধ্যে বিভিন্ন ল্যাবের মধ্যে আর্টিফিশিয়াল এনভায়রনমেন্টে করা হয়, কিন্তু আমরা এখানে ওই আর্টিফিশিয়াল কন্ডিশনের ব্যাপারে বলছি না। আমরা এখানে ন্যাচারাল কন্ডিশন যেখানে ফিমেলের ওভিডাক্টের মধ্যে ফার্টিলাইজেশন হবে সেটাকে বলছি, ওভিডাক্ট অফ ফিমেল। ঠিক আছে। আচ্ছা, 5 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে ফর্মেশন অফ জাইগোট। ফার্টিলাইজেশনের পর জাইগোট ফর্মেশন হওয়া দরকার। নেক্সট আছে ইমপ্ল্যান্টেশন। ইমপ্ল্যান্টেশন হচ্ছে যে এই ইউটেরাসের ফিমেলের ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামের মধ্যে যে ব্লাস্টোসিস ফর্মেশন হবে সেই ব্লাস্টোসিসের অ্যাটাচমেন্ট, সেটাকে বলছি ইমপ্ল্যান্টেশন। ঠিক আছে। নেক্সট এর পরে যে স্টেপটা আছে 7 নাম্বার স্টেপ, সেটা হচ্ছে জেস্টেশন। জেস্টেশন পিরিয়ড। জেস্টেশন পিরিয়ড আমাদের প্রেগন্যান্সি পিরিয়ডকে বলা হয়, যখন প্রেগন্যান্সি পিরিয়ড চলে। তারপর লাস্টে যেটা দরকার সেটা হচ্ছে পার্চুরেশন। পার্চুরেশন বলতে ডেলিভারিকে বলছে। ঠিক আছে। এই যে পরপর স্টেপগুলো, এই পরপর স্টেপগুলো মনে রাখতে হবে যে কার পর কোনটা দরকার। এর মধ্যে কোনো একটা স্টেপেও কোনো রকম কোনো প্রবলেম হলে কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশন ফ্রুটফুল হবে না। আচ্ছা, এগুলো তোমাদের কিছু ইন্ট্রোডাকশন দেওয়া আছে। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে হিউম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেম। হিউম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেমকে আমরা দুভাগে ভাগ করি। একটা হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, আরেকটা হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। আমরা প্রথমে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ব্যাপারেই দেখব, এটা শেষ হওয়ার পর আমরা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে যাব। মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমকে আমরা 4 ভাগে ভাগ করছি। প্রথমে হচ্ছে প্রাইমারি সেক্স অর্গান, তারপর সেকেন্ডারি সেক্স অর্গান, তারপর অ্যাক্সেসরি গ্ল্যান্ডস, আর লাস্টে মেল জেনিটালিয়া। এবার প্রাইমারি সেক্স অর্গান। মেলদের ক্ষেত্রে প্রাইমারি সেক্স অর্গান হচ্ছে
মেল গোনাড, একে টেস্টিসও বলা হয়। সেকেন্ডারি সেক্স অর্গান কি আছে? অনেকগুলো আছে। প্রথমে রেটি টেস্টিস, তারপর ভাসা ইফারেন্সিয়া, নেক্সট আসছে এপিডিডাইমিস, তারপর ভাস ডিফারেন্স, নেক্সট ইজাকুলেটরি ডাক্ট, আর তারপর আসছে ইউরিনো জেনিটাল ডাক্ট। এগুলো হচ্ছে তোমার সেকেন্ডারি সেক্স অর্গান। এরপর আসছে অ্যাক্সেসরি গ্ল্যান্ডস। অ্যাক্সেসরি গ্ল্যান্ডসের মধ্যে আমরা 3 রকমের গ্ল্যান্ডস দেখব। একটা হচ্ছে সেমিনাল ভেসিকল, এটা তোমার এক জোড়া থাকে, ওয়ান পেয়ার প্রেজেন্ট থাকে। নেক্সট আসছে প্রোস্টেট গ্ল্যান্ড, এটা একটা থাকে। তারপর আসছে কাউপার্স গ্ল্যান্ড, কাউপার্স গ্ল্যান্ডকে তোমরা বাল্বো ইউরেট্রাল গ্ল্যান্ডও বলতে পারো। ঠিক আছে, এটাও তোমার এক জোড়া থাকে। তাহলে এখানে সেমিনাল ভেসিকল দুটো থাকছে, প্রোস্টেট গ্ল্যান্ড একটা থাকছে, আর কাউপার গ্ল্যান্ড এক জোড়া মানে দুটো থাকছে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ফিমেল জেনিটালিয়া, এটা তোমার পেনিস। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে পুরো জিনিসটা। আমরা এই জিনিসটাকে এবার ভেঙে ভেঙে দেখব। সবার প্রথমে যেটা আছে সেটা হচ্ছে টেস্টিস। তাহলে প্রাইমারি সেক্স অর্গান দেখা যাক। মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে প্রাইমারি সেক্স অর্গান যদি দেখি, হচ্ছে টেস্টিস। টেস্টিসের কিছু প্রপার্টি যদি দেখা হয়, এটা হচ্ছে ওভাল শেপের হয়, এক জোড়া প্রেজেন্ট থাকে। এটা যে থলির মধ্যে প্রেজেন্ট থাকে তাকে স্ক্রোটাম বলা হয়, বা একে স্ক্রোটাল স্যাক্সও বলা হয়। ঠিক আছে, এবারে স্ট্রাকচার দেখো। বাইরে থেকেই স্টার্ট করছি, স্ক্রোটাম থেকেই স্টার্ট করছি। আচ্ছা, স্টার্ট করার আগে প্রথমে আমাদের দেখতে হবে যে আমাদের প্রথম স্টেজে মানে এমব্রায়োনিক ডেভেলপমেন্টাল স্টেজে যে টেস্টিস আছে সেটা কিন্তু এই স্ক্রোটামের মধ্যে প্রেজেন্ট থাকে না। এমব্রায়োনিক ডেভেলপমেন্টের সময় মোটামুটি 6 মাস অবধি এটা কিন্তু এই অ্যাবডোমেনের মধ্যে প্রেজেন্ট থাকে। এটা হচ্ছে আমাদের অ্যাবডোমেন। এই অ্যাবডোমেনের মধ্যে টেস্টিস
প্রেজেন্ট থাকে। এটা হচ্ছে স্ক্রোটাম। আর এই অ্যাবডোমেন আর স্ক্রোটামের মাঝে থাকে হচ্ছে ইনগুইনাল ক্যানেল। টেস্টিস কি করে, মোটামুটি এমব্রায়োনিক ডেভেলপমেন্টের মোটামুটি 6 মাস অবধি, 6 মাস অবধি এটা এই অ্যাবডোমেনের মধ্যেই প্রেজেন্ট থাকে। 6 মাস 7 মাস পর এটা এই ক্যানেল দিয়ে স্ক্রোটামের মধ্যে নেমে আসে। ঠিক আছে, স্ক্রোটামের মধ্যে নেমে আসার পর এখানে কিছু কিছু কর্ড লাইক স্ট্রাকচার প্রেজেন্ট থাকে। এই যে স্ট্রাকচারগুলো, একে বলা হয় গুবারন্যাকুলাম। এটা কি করে, এই টেস্টিসকে তার নিজের যে জায়গা সেখানে ফিক্সড রাখতে সাহায্য করে। ঠিক আছে, এবার একটা জিনিস হয় যে অনেক সময় প্রিম্যাচিওর বেবির জন্ম হয়, তাই তো, সময়ের আগে বেবির জন্ম হয়। তখন কি হয় যে এই টেস্টিসগুলো তখনও কিন্তু এই অ্যাবডোমেনের মধ্যেই প্রেজেন্ট থাকে, তখন এরা স্ক্রোটামের মধ্যে পুরোপুরি নেমে আসতে পারে না। তো সেক্ষেত্রে আবার কিছু কিছু ক্ষেত্রে কিছু অ্যাবনর্মালিটির জন্য এই টেস্টিস এই স্ক্রোটামের মধ্যে নেমে আসতে পারে না। সেই যে পজিশনটা, সেই যে জিনিসটা, সেটাকে বলা হয় ক্রিপ্টোকিডিজম। ক্রিপ্টোকিডিজম কখন বলবে, যখন টেস্টিস এই স্ক্রোটামের মধ্যে নেমে আসতে পারবে না, তখন সেটাকে ক্রিপ্টোকিডিজম বলা হয়। তখন সেক্ষেত্রে অপারেশন করে সেটাকে ঠিক জায়গায় নামিয়ে আনা হয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে যদি এদের স্ট্রাকচারটা আরো একটু ডিটেলসে দেখা হয়, এটা হচ্ছে, আচ্ছা পুরোটাই ড্র করি। এটা হচ্ছে স্ক্রোটাম, এর ভেতরে টেস্টিস প্রেজেন্ট আছে। ঠিক আছে, এখানে আমি বললাম যে কিছু কর্ড লাইক স্ট্রাকচার প্রেজেন্ট থাকে, যাকে বলা হয় গুবারন্যাকুলাম। গুবারন্যাকুলাম বলা হয়, এটা টেস্টিসকে তার নিজের জায়গায় ঠিক রাখতে সাহায্য করে। ঠিক আছে, এরপর টেস্টিস থেকে বের হয় হচ্ছে এপিডিডাইমিস। এপিডিডাইমিস পরে এক্সটেন্ড হয়ে ভাষা ডিফারেন্স গঠন করে, সরি ভাস ডিফারেন্স গঠন করে। এই যে পার্টটা, এটা হচ্ছে এপিডিডাইমিস। এরপর এটা এক্সটেন্ড হয়ে ফর্মেশন করেছে ভাস ডিফারেন্স। ঠিক আছে, ভাস ডিফারেন্স ফর্মেশন করেছে। এটাই কি হয়, পরে অ্যাবডোমেনের মধ্যে প্রবেশ করে। এর মাঝে আরো অনেক স্ট্রাকচার আছে, এখানে দেখানো যাবে না মনে হচ্ছে। আচ্ছা, নিচেই দেখো, নেক্সট পেজে দেখো। টেস্টি সেটা, এটা স্ক্রোটাম। এর বাইরে থেকে কি বললাম যে এপিডাইমিস বেরোবে, দিয়ে সেটা
ভাঁজ ডিফারেন্স গঠন করবে। এবার এই যে স্ক্রোটাম, স্ক্রোটামের মাঝে এই যে পজিশনটা আছে এটাকে বলা হয় স্ক্রোটাল সেপ্টা। ঠিক আছে, এবার এর চারপাশে কিছু মাসেল প্রেজেন্ট থাকে। এই যে মাসেলগুলো দেখছো একে ডার্টোস মাসেল বলা হয়। এখানে আরো মাসেল প্রেজেন্ট থাকে। আচ্ছা, মাসেলে পরে আসছি। এর মধ্যে কিছু ভেন আর কিছু আর্টারি প্রবেশ করে। ধরো এখানে তোমার এটা হচ্ছে টেস্টিকিউলার আর্টারি। ঠিক আছে, আর এখানে ভেনও প্রবেশ করবে। এটা হচ্ছে ধরো তোমার টেস্টিকিউলার ভেন। এর পাশে আরেক রকমের মাসেল থাকে। এখানে ধরো আরেক রকমের মাসেল প্রেজেন্ট আছে। এই মাসেলকে বলা হয় ক্রিমাস্টার মাসেল। ঠিক আছে, এবার এই মাসেলগুলো কি করে যে এই স্ক্রোটামকে অ্যান্ড টেস্টিসকে বডির সাথে দরকার হলে বডির সাথে অ্যাটাচ রাখতে সাহায্য করে, আর দরকার হলে বডি থেকে দূরে প্রেস করতে সাহায্য করে। মানে কি বলছি যে এই স্ক্রোটামের দরকারটা কেন হলো? টেস্টিস তো বডির মধ্যেও থাকতে পারতো, বডির মধ্যে থাকতে পারে না, কারণ কি স্পারমাটোজেনেসিসের জন্য বডির টেম্পারেচার থেকে 2 থেকে 2.5 কম টেম্পারেচারে দরকার পড়ে। স্পারমাটোজেনেসিসের জন্য 2 থেকে 2.5 ডিগ্রি সেন্টিগ্রেড কম টেম্পারেচারে দরকার থাকে বডি টেম্পারেচারের থেকে। তাই জন্য এটা আলাদা একটা থলির মধ্যে বাইরে, শরীরের বাইরে বের করা থাকে। এবার যখন শীতকাল থাকে তখন বাইরের টেম্পারেচার কম থাকে, সেক্ষেত্রে কি হয় এই মাসেলগুলো এই টেস্টিসকে বডির সাথে অ্যাটাচ রাখতে সাহায্য করে। আবার যখন টেম্পারেচার অনেক বেড়ে যায় তখন এগুলো লুজ হয়ে আবার বডি থেকে দূরে সরিয়ে রাখতে সাহায্য করে, মানে টেম্পারেচার রেগুলেশন করে। টেম্পারেচার রেগুলেশনের জন্য আরো অনেক জিনিস দায়ী আছে, সেটা আমরা পরের পরের স্লাইডে দেখছি। আচ্ছা, এখানে সবকিছু হয়েছে মোটামুটি। এটা হচ্ছে এপিডিডাইমিস, এই পার্টটা। এরপরে এখানে তোমার ভাস ডিফারেন্স উপরে চলে গেছে। আচ্ছা, নেক্সট যেটা আছে যে আমরা যদি স্ক্রোটামকে দেখি, স্ক্রোটামের মেন কাজই হচ্ছে যে টেম্পারেচার রেগুলেট করে, স্পারমাটোজেনেসিসের জন্য যে অ্যাপ্রোপ্রিয়েট টেম্পারেচার সেটা প্রোভাইড করে, সেটা কি 2 থেকে 2.5 ডিগ্রি সেন্টিগ্রেড কম বডি টেম্পারেচারের থেকে। এবার এই টেম্পারেচার রেগুলেশনের জন্য কিছু কিছু জিনিস দায়ী আছে। কি কি জিনিস আছে? স্ক্রোটামের মধ্যে আমরা দেখব যে সোয়েট গ্ল্যান্ড প্রেজেন্ট আছে। এরপর আমরা একটা মাসেল দেখলাম যে ক্রিমাস্টার মাসেল প্রেজেন্ট আছে। আরেকটা জিনিস প্রেজেন্ট থাকে যেটা হচ্ছে পাম্পিনিফর্ম ফ্লেক্সাস। পাম্পিনিফর্ম ফ্লেক্সাস এই জিনিসগুলো কি? এই জিনিসগুলোকে যদি দেখাই, এটা হচ্ছে স্ক্রোটাম,
এর মধ্যে বলছি যে সোয়েট গ্ল্যান্ড প্রেজেন্ট আছে। এরকম ভাবে স্ক্রোটামের মধ্যে সোয়েট গ্ল্যান্ড প্রেজেন্ট থাকে। ঠিক আছে, এরপর এখানে তোমার টেস্টিস প্রেজেন্ট আছে। এটা হচ্ছে টেস্টিস, ছোট করে দেখাচ্ছি কারণ কি আরো অনেক স্ট্রাকচার দেখাতে হবে। টেস্টিস থেকে তোমার এপিডিডাইমিস বেরিয়েছে, দিয়ে তারপর সেখান থেকে ভাস ডিফারেন্স বেরিয়েছে। এবার আমি কি বললাম যে এই যে স্ক্রোটামের মধ্যে তোমার ভেন আর আর্টারি প্রবেশ করছে। তাহলে এখানে ধরো এটা হচ্ছে তোমার টেস্টিকিউলার ভেন। ভেন কি করে, ব্লাডকে নিয়ে যায়, তো ডাইরেকশনটা হবে এইদিকে। আর আর্টারি কি করে, এটা ধরো হচ্ছে, না দাঁড়া, এরকম ভাবে নয়, এটা হচ্ছে টেস্টিকুলার আর্টারি। টেস্টিকুলার আর্টারি কি করে, যে ব্লাডকে নিয়ে আসে, টেস্টিসের ভেতরে নিয়ে আসবে। তো আমাদের বডি টেম্পারেচার কত, আমাদের বডি টেম্পারেচার হচ্ছে 37 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু স্পার্মাটোজেনেসিসের জন্য তো 2 ডিগ্রি 3 ডিগ্রি কম টেম্পারেচার দরকার। তাহলে আমাদের বডির মধ্যে যে ব্লাড আছে সেটাই তো ডাইরেক্টলি এই আর্টারির মধ্যে দিয়ে টেস্টিসের মধ্যে প্রবেশ করে। তাহলে সেখানে যে টেম্পারেচার সেটা হচ্ছে 37 ডিগ্রি সেন্টিগ্রেড। যদি এই টেম্পারেচারে ব্লাড ডাইরেক্টলি স্পামের সাথে অ্যাটাচ হয় বা ডাইরেক্টলি টেস্টিসে প্রবেশ করে, তাহলে প্রবলেম হবে। তো তাই জন্য আমাদের কি দরকার, যে এই যে টেম্পারেচার, এই টেম্পারেচারটাকে আমাদের কমাতে হবে। কমাবার পর সেটাকে আমরা ভেতরে প্রবেশ করতে দিতে পারি। তো তার জন্য এখানে এখানে এই ধরনের কিছু স্ট্রাকচার প্রেজেন্ট থাকে। এইগুলোই হচ্ছে পাম্পিনিফর্ম প্লেক্সাস। ঠিক আছে, এগুলো হচ্ছে এই ভেন আর আর্টারি কিছু নেটওয়ার্ক। এগুলো কি করে, এগুলো এই যে টেম্পারেচার এটাকে কিছুটা কমাতে সাহায্য করে। কিছুটা কমাবার পর তারপর সেই ব্লাডটা টেস্টিসের মধ্যে প্রবেশ করে। ঠিক আছে, তাহলে এই তিনটে জিনিস আছে টেম্পারেচার রেগুলেশনের জন্য, টেম্পারেচার রেগুলেশন বা থার্মোরেগুলেশন ফর স্পার্মাটোজেনেসিস। আচ্ছা, নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে সেকশন অফ টেস্টিস। টেস্টিসে যদি সেকশন করা হয়, তাহলে সেখানে সবার বাইরে আমরা কি দেখলাম, স্ক্রোটাম প্রেজেন্ট আছে। নেক্সট এর ভেতরে তোমার টিউনিকা ভ্যাজাইনালিস প্রেজেন্ট আছে। এই টিউনিকা ভ্যাজাইনালিস আর স্ক্রোটামের মাঝে একটা ফ্লুইড প্রেজেন্ট থাকে, যেটা কিনা আঘাত থেকে রক্ষা করে টেস্টিসকে। এই যে ফ্লুইডটা, এর নাম হচ্ছে হাইড্রোসিল। হাইড্রোসিল ফ্লুইড প্রেজেন্ট থাকে। আচ্ছা, এই যে আহ, এই যে
টিউনিকা ভ্যাজিনালিস, এর মাঝে একটা ক্যাভিটি প্রেজেন্ট আছে। এই ক্যাভিটিকে বলা হয় ভ্যাজাইনাল সিলোম। ঠিক আছে, এরপর মেন স্ট্রাকচারে আসছি। এখানে কতগুলো চেম্বারের মতো প্রেজেন্ট থাকে। এর যে সব থেকে বাইরের আবরণটা, সব থেকে বাইরের আবরণটাকে বলা হয় টিউনিকা অ্যালবিউজেনিয়া। ঠিক আছে, এর ভেতরে আরেকটা লেয়ার থাকে। এই ভেতরের লেয়ারকে বলা হয় টিউনিকা ভাস্কুলোসা। এই যে দুটো জিনিস, এদেরকে একসাথে বলা হয় টিউনিকা লোবিউলস। ঠিক আছে, টিউনিকা লোবিউলস বলা হয়। এই এক একটা টেস্টিসের মধ্যে তোমার মোটামুটি 250টা টিউনিকা লোবিউলস থাকে পার টেস্টিস। এই টিউনিকা লোবিউলের মধ্যে প্রেজেন্ট থাকে সেমিনিফেরাস টিবিউল। ঠিক আছে, এবার এক একটা টিউনিকা লোবিউলস এর মধ্যে তোমার সেমিনিফেরাস টিবিউল প্রেজেন্ট থাকে এক থেকে তিনটে পার লোবিউল। ঠিক আছে, তাহলে এক একটা লোবিউলস এর মধ্যে যদি 1 থেকে 3টে সেমিনিফেরাস টিবিউল প্রেজেন্ট থাকে, তাহলে তোমার এক একটা টেস্টিসের মধ্যে কতগুলো সেমিনিফেরাস টিবিউল প্রেজেন্ট থাকবে? মোটামুটি 250 থেকে 750টা সেমিনিফেরাস টিবিউল প্রেজেন্ট থাকবে পার টেস্টিস। ঠিক আছে, কারণ কি এক একটার মধ্যেই তোমার 2 থেকে 3টে প্রেজেন্ট থাকছে। তাহলে এরকম চেম্বার তো আরো 250টা মতো আছে পার টেস্টিসের মধ্যে, তাই জন্য এগুলো মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপর যে স্ট্রাকচারটা আছে, এই সেমিনিফেরাস টিবিউল গুলো একসাথে মিশে তোমার ফর্মেশন করে হচ্ছে রেটি টেস্টিস। এরকম ভাবে আরো অনেক রেটি টেস্টিস ফর্মেশন হবে, এখান থেকেও ফর্মেশন হবে। এগুলো তারপর কি হবে, একসাথে মিলে পরে ফর্মেশন করবে এগুলো তোমার ধরো একসাথে মিলে পরে অনেক লাইন হয়ে গেছে এখানে। দাঁড়াও। আচ্ছা, তোমরা বুঝিয়ে নাও যে এগুলো সব একসাথে মিলে পরে তোমার তৈরি করছে ভাষা ইফারেন্সিয়া। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে এতদূর পর্যন্ত হলো। এই যে সিকোয়েন্সটা পরপর কি কি আছে সেই সিকোয়েন্সটা মনে রাখবে তোমরা। প্রথমে আছে টিউনিকা অ্যালবুজিনিয়া, তারপর টিউনিকা ভাস্কুলোসা, তারপর আছে সেমিনিফেরাস টিবিউল, দেন আসছে রেটি টেস্টিস, তারপর আসছে ভাষা ইফারেন্সিয়া। এই জিনিসগুলো আসছে। এরপর এই জিনিসটা এই টেস্টিসের বাইরে বেরিয়ে চলে আসে।
টেস্টিসে বাইরে বেরিয়ে আসার পর এটা ফর্মেশন করে এই এপিডিডাইমিস। ঠিক আছে, যখন এই টিউবটা বাইরে বেরিয়ে চলে আসে তখন সেটাকে বলা হয় হচ্ছে এপিডিডাইমিস। এই এপিডিডাইমিস আরো এই উপরের দিকে গিয়ে পরে ফর্মেশন করে হচ্ছে ভাস ডিফারেন্স ফর্মেশন করে উপরের দিকে গিয়ে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এতদূর আমরা বুঝলাম, কতদূর বুঝলাম? ভাষা ইফারেন্সিয়া পর্যন্ত আমরা দেখলাম। এবার এই পুরো যে স্ট্রাকচারটা, যদি পুরো স্ট্রাকচারটা ড্র করা হয় তাহলে এখানে কি আছে? এখানে ধরো এটা ধরো হচ্ছে স্ক্রোটাম। ঠিক আছে, স্ক্রোটামের মধ্যে প্রেজেন্ট আছে টেস্টিস। আমি শুধু একদিকেরটা দেখাবো, আরেক দিকেটা তোমরা ইমাজিন করে নেবে। টেস্টিস থেকে বেরিয়েছে, টেস্টিসের ভেতরে অত কিছু আমরা দেখলাম, ভাষা ইফারেন্সিয়া পর্যন্ত দেখলাম, যেটা বেরাচ্ছে সেটা হচ্ছে এপিডিডাইমিস। এপিডিডাইমিস পরে গিয়ে ফর্মেশন করছে ভাস ডিফারেন্স বা ভাষা ডিফারেন্সিয়া। তাহলে এটা হচ্ছে তোমার ভাস ডিফারেন্স। ঠিক আছে, এটা জয়েন হয়নি কিন্তু। ভাস ডিফারেন্স অ্যাবডোমেনের মধ্যে গিয়ে এখানে তোমার প্রেজেন্ট থাকে সেমিনাল ভেসিকেল। সেমিনাল ভেসিকেল প্রেজেন্ট থাকে। তো সেমিনাল ভেসিকেল যখন এই ভাস ডিফারেন্সের সাথে গিয়ে মেশে তখন যে টিউবটা ফর্মেশন হয় সেটার নাম চেঞ্জ হয়ে যায়। এই যে টিউবটা ফর্মেশন হলো একে বলা হয় ইজাকুলেটরি ডাক্ট। ঠিক আছে, তাহলে ইজাকুলেটরি ডাক্ট কখন ফর্মেশন হয়? যখন ভাস ডিফারেন্স আর সেমিনাল ভেসিকেল একসাথে গিয়ে পড়ে মিশছে, ইজাকুলেটরি ডাক্ট ফর্মেশন হলো। এবার এটা এই পার্টে আছে, আরেক দিকে আরেকটা জিনিস প্রেজেন্ট আছে। এখানে তোমার ধরো প্রেজেন্ট আছে, এত দূরে নয়, এখানে তোমার প্রেজেন্ট আছে ইউরিনারি ব্লাডার। ইউরিনারি ব্লাডার প্রেজেন্ট আছে অ্যাবডোমেনের মধ্যে। এই ইউরিনারি ব্লাডার থেকে তোমার কি নেমে আসে? ইউরেথ্রা নেমে আসে। ইউরেথ্রা নেমে আসে। মেলদের ক্ষেত্রে কি হয়? ইউরেথ্রার সাইজ অনেক লম্বা হয়, অনেক বড় হয়, আমরা আগেই পড়েছি। তাহলে এই যে পুরো টিউবটা এটা হচ্ছে ইউরেথ্রা। ডিফারেন্ট পার্টে এর ডিফারেন্ট ডিফারেন্ট নাম চেঞ্জ হয়ে যায়। এই যে ইউরেথ্রা, এখানে তোমার আরেকটা গ্ল্যান্ড প্রেজেন্ট আছে। এখানে তোমার প্রেজেন্ট আছে প্রোস্টেট গ্ল্যান্ড। এটা হচ্ছে প্রোস্টেট গ্ল্যান্ড। ঠিক আছে, আচ্ছা, এবার এখানে প্রোস্টেট গ্ল্যান্ডের পর এটা একটু
চেঞ্জ করতে হবে। এই ইজাকুলেটরি ডাক্ট এখানে গিয়ে পড়ে মেশে, ঠিক আছে। এরপর আরেকটা গ্ল্যান্ড আছে, লাস্ট গ্ল্যান্ড, যেটা হচ্ছে কাউপার গ্ল্যান্ড। এখানে তোমার কাউপার্স গ্ল্যান্ড আছে। আচ্ছা, তাহলে এখানে ইজাকুলেটরি ডাক্ট আছে, সেটা গিয়ে পড়ে এখানে ইউরেথ্রার সাথে মিশছে। ইউরেথ্রার সাথে মেশার পর তারপর এখানে কাউপার গ্ল্যান্ড আছে। দিয়ে এই যে টিউবটা ফর্মেশন হচ্ছে, মানে এই যে নতুন জিনিসটা হচ্ছে, এটাকে বলা হয় ইউরিনোজেনিটাল ডাক্ট। ঠিক আছে, এটা হচ্ছে ইউরিনোজেনিটাল ডাক্ট। এরপর তোমার প্রেজেন্ট আছে পেনিস। আচ্ছা, দাঁড়াও, এটা এরকম হবে না। ঠিক আছে, পেনিস প্রেজেন্ট আছে। পেনিসের যে ফোলা অংশটা, যে সোলেন পার্ট থাকে, তাকে গ্ল্যান্স পেনিস বলা হয়। এই যে ইউরিনোজেনিটাল ডাক্ট, যেটা পেনিসে গিয়ে ওপেন হচ্ছে, সেই ওপেন পার্টকে বলা হয় এই যে ওপেন পার্ট, এই ওপেন পার্টকে বলা হয় ইউরেথ্রাল মিডাস। ঠিক আছে, এটা হচ্ছে টোটাল ডায়াগ্রাম। আমি একদিকের সাইডে এটা ড্র করেছি, এইদিকেও সেম জিনিস আছে, ডবল প্রেজেন্ট আছে। আচ্ছা, এখানে এই যে গ্ল্যান্ডগুলো দেখলে, যেমন কি কাউপার গ্ল্যান্ড, এই কাউপার গ্ল্যান্ড যে, আচ্ছা, কাউপার গ্ল্যান্ডের আগে প্রথমে এইদিকে যাই, যে সেমিনাল ভেসিকেল। সেমিনাল ভেসিকেল মোটামুটি তোমার 60 থেকে 70% সিমেন বানায়। সিমেনের যে অ্যামাউন্ট, তার 60 থেকে 70% এই সেমিনাল ভেসিকেল ফর্মেশন করে। নেক্সট আসছে প্রোস্টেট গ্ল্যান্ড। প্রোস্টেট গ্ল্যান্ড সিমেনের 25% বানায়, 25% সিমেন বানায়। তারপর আসছে কাউপার গ্ল্যান্ড। কাউপার্স গ্ল্যান্ডও মানে কাউপার্স গ্ল্যান্ড থেকেও কিছু ফ্লুইড সিমেনের মধ্যে প্রেজেন্ট থাকে, বাট এর মেন কাজ সিমেন প্রোডাকশনে হয় না। এর মেন কাজ হয় এই যে ইউরিনোজেনিটাল ডাক্ট আছে, ইউরিনোজেনিটাল ডাক্টকে ক্লিয়ার করা। কারণ কি, এই ইউরিনোজেনিটাল ডাক্টের মধ্যে যে পিএইচ থাকে সেটা অ্যাসিডিক থাকে। ইউরিনের জন্য এখানের পিএইচটা অ্যাসিডিক হয়ে যায়। সেই অ্যাসিডিক পিএইচ এর মধ্যে যদি ডাইরেক্ট সেমেন বা ডাইরেক্ট স্পাম যদি এর কন্ট্যাক্টে আসে, তাহলে কিন্তু প্রবলেম হবে, স্পামের ডেথ হয়ে যেতে পারে। তাই জন্য এই অ্যাসিডিক পিএইচ কে কিছুটা নিউট্রালাইজ করে হচ্ছে এই কাউপার গ্ল্যান্ড। এই কাউপার্স গ্ল্যান্ডের পিএইচ অ্যালকালাইন থাকে, তাই জন্য কি হয়, এটা এই অ্যাসিডিক পিএইচ কে কিছুটা নিউট্রালাইজ করতে হেল্প করে। এর সাথে সাথে এর রোল ফিমেলের ভ্যাজাইনার মধ্যেও যে পিএইচ থাকে সেটাও অ্যাসিডিক থাকে। তো সেই পিএইচ এর মধ্যেও যদি স্পামের ডাইরেক্ট এন্ট্রি হয়, তাহলে সেখানেও স্পামের ডেড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে সেই ফিমেলের ভ্যাজাইনাল পিএইচ কেও নিউট্রালাইজ করার জন্য কাউপার গ্ল্যান্ড রেসপন্সিবল। তাহলে এই প্রথমে, সব থেকে প্রথমে সিক্রেট হয় হচ্ছে কাউপার গ্ল্যান্ড, মানে সেক্সুয়াল স্টিমুলেশনের সময়
কাউপার্স গ্ল্যান্ড থেকে ফ্লুইড সিক্রেশন হয়। সেই ফ্লুইড আগে এই ডাক্টকে নিউট্রালাইজ করে, দেন ফিমেল ভ্যাজাইনাকেও নিউট্রালাইজ করে। ঠিক আছে? আচ্ছা, আর কি বাকি আছে এখানে? আর কিছু বাকি নেই। তাহলে এটা হচ্ছে পুরো জিনিসটা। আচ্ছা, দাঁড়াও, এর আগে আরেকটা জিনিস বলতে হবে। এই যে পুরো সিরিজটা, এই সিরিজটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে একটা পেজ আমি অ্যাড করে নিই। আচ্ছা আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে তো। হুম, আচ্ছা, এই পেনিসের সামনে কিছুটা লুজ স্কিন প্রেজেন্ট থাকে। ঠিক আছে? এই যে লুজ স্কিন, এটাকে ফোর স্কিন বলা হয়। এই স্কিনের মধ্যে কিছু গ্ল্যান্ড প্রেজেন্ট থাকে। তার জন্য কি হয় যে ব্যাকটেরিয়াল ফাঙ্গাল গ্রোথকে এটা প্রমোট করে। তাই জন্য অনেক ক্ষেত্রে এটাকে কেটে বাদ দিয়ে দেওয়া হয়। আচ্ছা, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে তোমার আম, আচ্ছা, আরেকটা জিনিসও যদি বলেই দিই আমি। এই যে ইউরেথ্রা, এই ইউরেথ্রার মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট পার্টের ডিফারেন্ট ডিফারেন্ট নাম থাকে। এই মাঝে জিনিসটাকে ড্র করছি, এই সেম কালার দিয়ে যেটা ড্র করেছি, ইউরেথ্রা, ইউরিনারি ব্লাডার, এই মাঝে জিনিসটাকে আমি এখন ড্র করছি। এই ইউরেথ্রার মধ্যে কি আছে? এখানে তোমরা দেখলে যে প্রোস্টেট গ্ল্যান্ড প্রেজেন্ট আছে, আর নিচে এখানে পেনিস প্রেজেন্ট আছে। তো এই ডিফারেন্ট ডিফারেন্ট রিজিয়নের ডিফারেন্ট ডিফারেন্ট নাম হয়। এই পার্টকে বলা হয় প্রোস্টেটিক ইউরেথ্রা। এরপরে একে বলা হয় মেমব্রেনাস ইউরেথ্রা। তারপর এই যে পার্টটা, একে বলা হয় পেনিয়াল ইউরেথ্রা, বা একে স্পঞ্জিয়াম ইউরেথ্রা বলা হয়। সরি, স্পঞ্জিয়াম নয়, স্পঞ্জিওসাম, স্পঞ্জিওসাম ইউরেথ্রা বলা হয়। ঠিক আছে? এই নামগুলো ডিফারেন্ট ডিফারেন্ট পার্টে বলা হয়। আচ্ছা, এখানে আরেকটা কনফিউশনও দূর করে দিচ্ছি আমি, যে তোমরা এখানে কি দেখলে? এখানে হয়েছে তোমার ইজাকুলেটরি ডাক্ট প্রবেশ করেছে, তারপর এখান দিয়ে ইউরেথ্রা এসছে। এই পুরো লাইনটাকে ইউরেথ্রা বলা হয়, বাট একে আরো আলাদা নামে বলা হয়। ইউরেথ্রা আর এখানে ইজাকুলেটরি ডাক্ট একসাথে যখন জয়েন হয়েছে, তখন এটাকে বলছি হচ্ছে ইউরিনোজেনিটাল ডাক্ট। ঠিক আছে? এই জিনিসটাও একটু দেখে রাখো যে এখানে কি হচ্ছে। এদিক থেকে তোমার আসছে ইজাকুলেটরি ডাক্ট,
ওপর থেকে আসছে ইউরেথ্রা। এই দুটো একসাথে মিশে ফর্মেশন করছে ইউরিনো জেনিটাল ডাক্ট। ঠিক আছে। আচ্ছা, তাহলে নেক্সট পার্টে যাই। নেক্সট হচ্ছে এই যে পুরো সিকোয়েন্স, যে কার পরে কোথায় কি হচ্ছে সেই সিকোয়েন্সটা তোমাদের দেখতে হবে। প্রথমে যদি এক একটা আমরা টেস্টিসের কথা বলি, ইচ টেস্টিসের মধ্যে কি দেখলাম আমরা, যে 250টা মতো টেস্টিকিউলার লুবিউল প্রেজেন্ট আছে। টেস্টিকুলার লোবিউল পেশেন্ট আছে। তারপর এখানে এক একটা লোবিউলস এর মধ্যে তোমরা দেখছিলে যে 1 থেকে 3টে সেমিনিফেরাস টিবিউল প্রেজেন্ট আছে। তাহলে সব সেমিনিফেরাস টিবিউল গুলো একসাথে জয়েন হয়েছে। জয়েন হওয়ার পর ফর্মেশন করছিল রেটি টেস্টিস। রেটি টেস্টিস থেকে ফর্মেশন হচ্ছে ভাস ইফারেন্ট। ভাস ইফারেন্ট থেকে তৈরি হচ্ছে এপিডিডাইমিস। এপিডিডাইমিস থেকে ফর্মেশন হচ্ছে ভাস ডিফারেন্স। ভাস ডিফারেন্স থেকে তারপর, আচ্ছা এটা এদিকে দেখো, ভাস ডিফারেন্স থেকে তারপর এর সাথে মিশে হচ্ছে সেমিনাল ভেসিকেল। সেমিনাল ভেসিকেল মেশার পর ফর্মেশন হচ্ছে ইজাকুলেটরি ডাক্ট। তাহলে এখানে কি প্রেজেন্ট আছে, এখানে পেশেন্ট আছে সেমিনাল ভেসিকেল। ঠিক আছে। ইজাকুলেটরি ডাক্ট থেকে ফর্মেশন হচ্ছে, না ইজাকুলেটরি ডাক্ট মিশছে হচ্ছে ইউরেথ্রার সাথে। ঠিক আছে। ইউরেথ্রার সাথে মেশার পর এখানে তোমার প্রেজেন্ট আছে হচ্ছে প্রোস্টেট গ্ল্যান্ড। প্রোস্টেট গ্ল্যান্ড প্রেজেন্ট আছে। ইউরেথ্রা থেকে তারপর ফর্মেশন হচ্ছে ইউরিনো জেনিটাল ডাক্ট। ঠিক আছে। ইউরিনো জেনিটাল ডাক্ট ফর্মেশন হচ্ছে, তারপর সেখান থেকে ফর্মেশন হচ্ছে ইউরেথ্রাল মিটাস। এই যে পুরো সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সটা মনে রাখবে। আচ্ছা, নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে ট্রান্সভার্স সেকশন অফ সেমিনিফেরাস টিবিউল। সেমিনিফেরাস টিবিউল কোথায় আছে মনে আছে তো? একদম চেম্বারগুলোর ভেতরে, এইখানে। এখানে তোমার সেমিনিফেরাস টিবিউল প্রেজেন্ট আছে। আমরা এতক্ষণ বাইরের জিনিসটা দেখলাম এত কিছু করে। এবার এর যে স্ট্রাকচারটা, এর মধ্যেই তো স্পার্ম ফর্মেশন হচ্ছে, স্পার্মাটোজেনেসিস হচ্ছে। তাহলে এর যে স্ট্রাকচারটা, এটা দেখতে হবে। এখানে আমরা এরকম ভাবে সেমিনিফেরাস টিবিউল লিখেছিলাম। এটাকেই আমরা কাট করছি। কাট করার পর এর স্ট্রাকচারটা দেখছি। এটা কাট করলে এরকম রাউন্ড শেপের দেখতে হবে। এর ভেতরে কিছু জার্মিনাল এপিথেলিয়াম প্রেজেন্ট আছে এরকম ভাবে। এর বাইরে যে স্ট্রাকচার গুলো আছে সেগুলো আগে দেখে রাখো। এই যে স্পেসটা দেখছো,
একে বলা হয় ইন্টারস্টিশিয়াল স্পেস। ঠিক আছে, এখানে মাঝে কিছু সেল প্রেজেন্ট থাকে, এই সেলগুলোকে বলা হয় ইন্টারস্টিশিয়াল সেল। এটার আরেকটা নাম আছে, এটাকে লেডিক সেল বলা হয়। এই লেডিক সেলগুলো কি করে, আমি এখানেই লিখে দিচ্ছি যে এরা তোমার রিলিজ করে টেস্টোস্টেরন। টেস্টোস্টেরন রিলিজ করে মানে যে মেল অ্যান্ড্রোজেন সেটাকে রিলিজ করে, পরে আমরা এটা দেখব। আচ্ছা, তাইলে এই যে জিনিসটা, এটা হচ্ছে জার্মিনাল এপিথেলিয়াম। ঠিক আছে, এই জার্মিনাল এপিথেলিয়ামের মধ্যে দু রকমের সেল প্রেজেন্ট থাকে, কিছু কিছু এরকম ত্রিভুজের মতো হয়, আবার কিছু কিছু এরকম ছোট হয়। এরকম ধরনের সেল এখানে প্রেজেন্ট থাকে। তাহলে এখানে দু রকমের সেল প্রেজেন্ট আছে, একটা হচ্ছে স্মল সেল, আরেকটা হচ্ছে ট্রায়াঙ্গুলার সেল। এই যে স্মল সেল, এদেরকে বলা হয় জার্ম সেল, আর এই যে ট্রায়াঙ্গুলার সেল, এদেরকে বলা হয় সার্টোলি সেল। ঠিক আছে, তো জার্ম সেলের কাজটা তো তোমরা আগের ক্লাসে দেখে নিয়েছো, এখান থেকেই আমরা পুরো স্পার্মাটোজেনেসিস ফর্মেশন মানে স্পার্মাটোজেনেসিস হওয়া দেখেছি, স্পার্ম প্রোডাকশন দেখেছি। তাহলে এর কাজ কি, স্পার্মাটোজেনেসিসে এর কাজ আছে। সার্টোলি সেল, এই যে ট্রায়াঙ্গুলার যে সেলগুলো দেখছো, এগুলোকে বলা হয় সার্টোলি সেল। ঠিক আছে, তো এদের কাজগুলো আমরা একটু পরে দেখব। তাহলে এখানে দেখো আমরা কি দেখলাম এতক্ষণ, যে এটা হচ্ছে সেমিনিফেরাস টিবিউল। এটার মধ্যে কি দেখলাম, যে জার্মিনাল এপিথেলিয়াম প্রেজেন্ট আছে। ঠিক আছে, জার্মিনাল এপিথেলিয়াম প্রেজেন্ট আছে। তারপর জার্মিনাল এপিথেলিয়ামের মধ্যে আমরা দু রকমের সেল পেলাম, একটা হচ্ছে জার্ম সেল, এটাকে বলা হয় হচ্ছে স্পার্ম মাদার সেলও বলা হয়। ঠিক আছে, এটাকে স্পার্মাটোজেনিক সেলও বলা হয়। এরপর এদিকে আমরা দেখলাম সার্টোলি সেল, ট্রায়াঙ্গুলার সেলগুলো, একে তোমরা নার্ভ সেলও বলতে পারো, এছাড়া একে সাপোর্টিং সেলও বলা হয়। এবার এদের কাজ কি, জার্ম সেলের কাজ আমরা আগেই জানি যে স্পার্মাটোজেনেসিস করছে। স্পার্মাটোজেনেসিস করছে, এটা স্পার্ম ফর্মেশন করছে। এখানে কি কাজ, এখানে এই যে সার্টোলি সেল, এটা ব্লাড টেস্টিস ব্যারিয়ার তৈরি করে।
ঠিক আছে। ব্লাড টেস্টিস বেরিয়ার বলতে কি বলছে যে ব্লাড আর টেস্টিসের মাঝে মাঝে একটা বেরিয়ার ফর্মেশন করে। বেরিয়ার ফর্মেশন করা দরকার কেন হয়? কারণ কি, আমাদের বডির মধ্যে যদি আমরা দেখি তাহলে সবকিছুই কিন্তু এমব্রায়োনিক ডেভেলপমেন্ট থেকে স্টার্ট হয়ে যায় এক্সেপ্ট স্পার্ম ফর্মেশন। ঠিক আছে, স্পার্ম কিন্তু আমাদের এমব্রায়োনিক ডেভেলপমেন্টের কোনো স্টেজে প্রেজেন্ট নেই। ওভা ফর্মেশন বা এগ ফর্মেশন কিন্তু এমব্রায়োনিক ডেভেলপমেন্ট থেকেই স্টার্ট হয়ে যায়, কিন্তু স্পার্ম ফর্মেশন এই পিউবার্টির পরে স্টার্ট হয়। তাহলে এই যে স্পার্ম ফর্মেশন হচ্ছে, এটা আমাদের বডির কাছে একটা ফরেন সেলের মতো অ্যাক্ট করে। আমাদের ব্লাড চায় যে এই স্পার্মকে ধ্বংস করে দিতে। যদি তাই জন্য কি হয় যে এই সার্টোলি সেল এই ব্লাড আর টেস্টিসের মাঝে একটা বেরিয়ার ফর্মেশন করে, যার জন্য কি হয় যে এই স্পার্মে ডাইরেক্ট কন্ট্যাক্টে ব্লাড আসতে পারে না। ঠিক আছে, তাহলে এরা হচ্ছে ব্লাড টেস্টিস বেরিয়ার হিসেবে কাজ করে। এছাড়া কি করে, এরা ন্যারিশমেন্ট করে স্পার্মের। এখানে যে স্পার্ম ফর্মেশন হলো সেই স্পার্মের ন্যারিশমেন্ট এখানে হয়। ঠিক আছে, ন্যারিশমেন্ট হয় এখানে। এছাড়া এই হচ্ছে কিছু কিছু জিনিস তৈরি করে, যেমন হচ্ছে ইনহিবিন। ইনহিবিন হরমোন প্রোডাকশন করে। ইনহিবিন হরমোন প্রোডাকশন করছে। ইনহিবিন হরমোনের কাজ আমরা আগে দেখেছি। এছাড়া কি করে, এবিপি সিক্রেট করে। এবিপি মানে হচ্ছে অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন, যেটা টেস্টোস্টেরনের সাথে গিয়ে বাইন্ড করে, সেটাও সিক্রেট করে। এছাড়া এটা এমআইএইচ ফর্মেশন করে, মুলেরিয়ান ইনহিবিটিং হরমোন। এমআইএইচ, এমআইএইচ কি হচ্ছে, এটা হচ্ছে এমন একটা হরমোন যেটা মুলেরিয়ান ডাক্টকে ইনহিবিট করে। মুলেরিয়ান ডাক্ট কি করে যে ফিমেল ক্যারেক্টারিস্টিক বা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম বানায়। তাহলে মেলের মধ্যে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম বানানোকে ইনহিবিট করতে হবে, সেই ইনহিবিশনের কাজ করে হচ্ছে এই এমআইএইচ। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো তৈরি করছে। তাহলে এখানে স্পার্ম কোথায় প্রেজেন্ট থাকে? স্পার্ম এই জার্মিনাল এই জার্ম সেল থেকে বেরিয়ে এখানে এরকম ভাবে স্পার্মের বিভিন্ন স্টেজ অ্যাটাচ থাকে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই পার্টটা হলো। এবার নেক্সট পার্ট যেটা, সেটা হচ্ছে মেল অ্যাক্সেসরি সেক্স অর্গান। এর ছবিটা আমরা আগেই করে নিয়েছি, মানে আগে করে নিয়েছি বলতে আগেই দেখেছি। কি কি আছে এর মধ্যে? তিনটে পার্ট আছে। একটা হচ্ছে সেমিনাল ভেসিকল, তারপর প্রস্টেট গ্ল্যান্ড, আর কাউপার গ্ল্যান্ড। ঠিক আছে, তাহলে এখানে কি কি জিনিস দেখলাম আমরা, যে এটা 60 থেকে 70% সিমেন ফর্মেশন করে। এখানে 20 থেকে 25% সিমেন ফর্মেশন হয়। এখানে সেরকম পার্সেন্টেজ প্রেজেন্ট নেই, কিন্তু কিছু পরিমাণ তো প্রেজেন্ট থাকবেই, যেহেতু এই টিউবটা তো একই। এর মেন কাজ সিমেন্ট ফর্মেশনে হয় না। এর মেন কাজ যেটা বললাম যে অ্যালকালাইন থেকে অ্যালকালাইন এর মানে মানে এটা কি অ্যাসিডিক থেকে অ্যালকানাইড মিডিয়াম ফর্মেশনে হেল্প করছে। এখানে কি থাকে, এটা হচ্ছে অ্যালকালাইন নেচারে হয়, এটা স্লাইটলি অ্যাসিডিক হয়, মোটামুটি 6.8 পিএইচ হয়, স্লাইটলি অ্যাসিডিক থাকে। এখানে কি থাকে, এটা তো বললাম যে এটা অ্যালকালাইন হয়। এরপর এখানে তোমার Ca2+, তারপর ফ্রুক্টোজ প্রেজেন্ট থাকে। ঠিক আছে, ফ্রুক্টোজ প্রেজেন্ট থাকে। হিউম্যানের বডির মধ্যে
শুধুমাত্র এইখানেই ফ্রুক্টোজ প্রেজেন্ট থাকে। স্পার্ম যেটা থাকে সেটা স্পার্মের গ্লাইকোলাইসিস এই ফ্রুক্টোজ থেকে হয় গ্লুকোজের বদলে। ঠিক আছে? এটা কি করে? এটা স্পার্মের যে যেটা ভ্যালিয়েবিলিটি, সেই ভ্যালিয়েবিলিটিকে প্রমোট করে। তারপর স্পার্মের প্রোটেকশন করে, ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাকের মধ্যে স্পার্মের প্রোটেকশন করতে হেল্প করে। এখানে কি হয়? যে ন্যারিশমেন্ট হয়, স্পার্মের ন্যারিশমেন্ট হয়, ট্রান্সপোর্ট হয় স্পার্মের। আর এখানে তোমার, এটা তো আগেই বললাম বিস্তৃতভাবে, এটা আসলে মেন ফাংশন হচ্ছে নিউট্রালাইজেশন। নিউট্রালাইজেশন, ঠিক আছে? নিউট্রালাইজেশন অফ অ্যাসিডিক ইউরিন, এগুলো হচ্ছে এদের মেন জিনিস। আচ্ছা, তাহলে আর বাকি কি আছে? আচ্ছা, এখানে তোমরা, আচ্ছা দেখি কি বাকি আছে, আমার আর মনে পড়ছে না। হুম, তাহলে এখানে তোমরা একটা ওভারঅল স্ট্রাকচার দেখে নাও যে পেনিসের ক্ষেত্রে, বা একে কি বলা হয়? মেল জেনিটালিয়া। ঠিক আছে? এটা তোমাদের সিলেবাসে নেই, তাই একটা ছোট্ট করে বলে দিচ্ছি যে এটা কি। এটা হচ্ছে ইরেকটাইল অর্গান। ইরেকটাইল অর্গান, এটা মেন কাজ হচ্ছে ট্রান্সপোর্টেশন, স্পার্মের ট্রান্সপোর্টেশন করে ফিমেল জেনিটালিয়ার মধ্যে। ইরেকটাইল অর্গান, তাই এর মধ্যে ইরেকটাইল টিস্যু প্রেজেন্ট থাকবে নিশ্চয়ই। ইরেকটাইল টিস্যু প্রেজেন্ট আছে, তো এর যদি সেকশন করা হয়, এর যদি এরকম ভাবে কেটে দেখা হয়, তাহলে এর মধ্যে দুটো জিনিস পাওয়া যাবে। এই যে দুটো দেখছো, এই দুটো হচ্ছে কর্পোরা কোভার্নোসা। ঠিক আছে? এটা হচ্ছে জোড়ায় প্রেজেন্ট থাকে। সি সি দেখছো, দুটো সি মানে দুটো প্রেজেন্ট আছে। আরেকটা জিনিস থাকে, এটা হচ্ছে কর্পোরা স্পঞ্জিওসাম। ঠিক আছে? এখানে তোমরা একটাই সি পাবে, তাই জন্য এটা মনে রাখবে যেটা হচ্ছে সিঙ্গেল প্রেজেন্ট আছে, আর এটা দুটো প্রেজেন্ট আছে। এইটুকুই থাকুক। আচ্ছা, কিছু কিছু টার্মস যদি তোমরা মনে রাখো, তাহলে হচ্ছে ইজাকুলেশন। ইজাকুলেশন বলতে কি বোঝাচ্ছে? যে ফোর্সফুল রিলিজ অফ সিমাম সিমেন, সরি, এটা হচ্ছে ফোর্সফুল রিলিজ অফ সিমেন। আর হচ্ছে ইনসেমিনেশন। ইনসেমিনেশন হচ্ছে রিলিজ অফ সিমেন ইনসাইড ফিমেল জেনিটালিয়া। এই দুটো জিনিস আমরা আগেই দেখলাম। তারপর আসছে হচ্ছে এমিশন। এমিশন হচ্ছে যে রিলিজ অফ লিটল অ্যামাউন্ট অফ ফ্লুইড, মানে ইজাকুলেশনের আগে যে কিছু কম পরিমাণে ফ্লুইড রিলিজ হয়, সেটাকে বলছে হচ্ছে এমিশন বলছে। এরপর তোমরা আহ আচ্ছা এগুলোই থাক, আর ওগুলো একটু বেশি ডিটেলস হয়ে যাবে। আচ্ছা, নেক্সট যেটা আছে তোমাদের এখানে নোটসে লেখা আছে, এগুলো দেখে নেবে। আচ্ছা, এটা পেলভিক রিজিয়নে প্রেজেন্ট থাকে।
ভুলে গেছিলাম হয়তো বলতে। এই পিকচার গুলো দেওয়া আছে, এগুলোও দেখতে পারো। আচ্ছা, নেক্সট যেটা আসছি সেটা হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। তো ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ভাগটা আমরা করিনি, পরে করব বলেছিলাম। একেও আমরা 4টে ভাগে ভাগ করব। একটা হচ্ছে প্রাইমারি সেক্স অর্গান, তারপরে হচ্ছে সেকেন্ডারি সেক্স অর্গান, আর তারপর থাকবে হচ্ছে অ্যাক্সেসরি সেক্স অর্গান, সরি অ্যাক্সেসরি সেক্স গ্ল্যান্ড। আর তারপর আছে হচ্ছে এক্সটার্নাল জেনিটেলিয়া। এই 4টে জিনিস আছে। প্রাইমারি সেক্স অর্গানের মধ্যে ওভারি প্রেজেন্ট আছে, পেয়ারে প্রেজেন্ট থাকে, এটা পেয়ার্ড স্ট্রাকচার, দুটো ওভারি প্রেজেন্ট আছে। সেকেন্ডারি সেক্স অর্গানের মধ্যে পড়ছে ফ্যালোপিয়ান টিউব। এটাকে ওভিডাক্টও বলা হয়। এছাড়া ইউটেরাস আর সার্ভিক্স। অ্যাক্সেসরি সেক্স অর্গান এর মধ্যে তোমার 3টে গ্ল্যান্ড পড়ছে। একটা হচ্ছে প্যারাইউরেথ্রাল গ্ল্যান্ড, ঠিক আছে, একে গ্ল্যান্ড অফ স্কিন বলা হয়। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে বার্থোলিন গ্ল্যান্ড। এরপর আছে মামারি গ্ল্যান্ড। ঠিক আছে, এই 3টে গ্ল্যান্ড প্রেজেন্ট আছে। এক্সটার্নাল জেনিটেলিয়ার মধ্যে এটাকে ভালভা বলা হয়। এর মধ্যে অনেক কিছু প্রেজেন্ট আছে, যেমন কি লেবিয়া মেজরা, তারপর লেবিয়া মাইনরা, নেক্সট আসছে মন্স পিউবিস, তারপর ক্লিটোরিস, আর হাইমেন প্রেজেন্ট আছে। এইসব জিনিসগুলো প্রেজেন্ট আছে। তাহলে স্ট্রাকচারটা দেখা যাক। আচ্ছা,
এর সাথে ওভারি অ্যাড আছে। এখানে জায়গাটা কম হয়ে গেল। এটা হচ্ছে আমাদের ওম। আচ্ছা, তাহলে এখানে কি কি আছে? সবার প্রথমে ভেতর থেকে স্টার্ট করছি। এটা হচ্ছে আমাদের ওভারি। দুদিকে দুটো ওভারি প্রেজেন্ট আছে। ওভারির পর এটা হচ্ছে ফিমব্রি। ফিমব্রি প্রেজেন্ট আছে। ফিমব্রির পর প্রেজেন্ট আছে ইনফান্ডিবিউলাম। ইনফান্ডিবিউলাম প্রেজেন্ট আছে। ইনফান্ডিবিউলামের পর আছে অ্যাম্পুলা। অ্যাম্পুলার পর আছে ইসমাস। ইসমাসের পর আছে পুম। পুম বা একে ইউটেরাস বলা হয়। ঠিক আছে, এবার এখানে তোমার এই পার্টটা এটা হচ্ছে ইন্টারনাল ওশ। আর এটা হচ্ছে এক্সটার্নাল অশ। ঠিক আছে, এই দুটো কি করে যে যখন প্রেগন্যান্ট থাকে ফিমেল তখন এই ইন্টারনাল ওশটা বন্ধ থাকে, যাতে বেবি এদিক থেকে বাইরে বেরিয়ে আসতে না পারে। ঠিক আছে, আর এখানে এক্সটার্নাল ওশটাও এই রিজনটাকে বন্ধ করার কাজ করে। এই যে পোর্শনটা একে বলা হয় হচ্ছে সার্ভিক্স। এই যে পোর্শনটা এটা হচ্ছে সার্ভিক্স। সার্ভিক্সের পর নিচের যে পোর্শনটা আছে একে বলে ভ্যাজাইনাল ক্যানাল। ভ্যাজাইনাল ক্যানাল প্রেজেন্ট আছে। এই সার্ভিক্স আর ভ্যাজাইনাল ক্যানাল একসাথে মিলে ফর্মেশন করে বাথ ক্যানাল। বাথ ক্যানাল ফর্মেশন করছে। এরপর এখানে আরেকটা স্ট্রাকচার থাকে। এই যে ওভা বা এগ এখান দিয়ে যে ফিমব্রির মধ্যে প্রবেশ করবে, তো প্রবেশ করার জন্য এখানে একটা স্ট্রাকচার প্রেজেন্ট থাকে। এখানে একটা স্ট্রাকচার প্রেজেন্ট থাকে, এটাকে বলা হয় অস্ট্রিওল। এই অস্ট্রিওল দিয়ে এগ বা ওভা এখানে ফিমব্রির মধ্যে প্রবেশ করে। ঠিক আছে, আচ্ছা এখানে আরেকটা স্ট্রাকচার হবে, আরো কিছু জিনিস হবে, যেমন কি এই ইউটেরাসের মধ্যে কিছু লাইনিং প্রেজেন্ট থাকে, কিছু ওয়াল প্রেজেন্ট থাকে। সেই ওয়ালগুলোকে বুঝতে হবে। তো এই ওয়ালগুলোকে যদি বলি যে এখানে তিনটে ওয়াল প্রেজেন্ট থাকছে। এখন শুধু এই ওয়ালের কথা বলছি। ঠিক আছে, এই পার্টে আমরা তিনটে স্ট্রাকচার দেখতে পাবো, মানে তিন রকমের ওয়াল দেখতে পাবো। একটা হচ্ছে
ধরো এখানে আমি নাম্বারিং করে দিচ্ছি, এটা হচ্ছে 1 নাম্বার, এরপরে 2 নাম্বার থাকবে, তারপর 3 নাম্বার থাকবে। 1 নাম্বারে কি প্রেজেন্ট থাকে? এক নম্বরে প্রেজেন্ট আছে পেরিমেট্রিয়াম। পেরিমেট্রিয়াম প্রেজেন্ট আছে। তারপর প্রেজেন্ট আছে 2 নম্বরে মায়োমেট্রিয়াম। তিন নম্বরে প্রেজেন্ট আছে এন্ডোমেট্রিয়াম। এই তিনটে ওয়াল প্রেজেন্ট থাকে। ম্যাক্সিমাম কাজকর্ম এই এন্ডোমেট্রিয়ামের ওপরই হয়। আমরা এর ব্যাপারে আরো ডিটেলসে পরে দেখব যে কি কি জিনিস এই এন্ডোমেট্রিয়ামের মধ্যে হচ্ছে। এন্ডোমেট্রিয়াম বলতে এই একদম ভেতরের দিকের ওয়ালটাকে বলছে। ঠিক আছে, এর মধ্যে সবকিছু চেঞ্জেস হয়। আচ্ছা, এই ইউটেরাসের মধ্যেও তিনটে স্ট্রাকচার থাকে, যেটা হচ্ছে ফান্ডাস থাকে উপরের দিকে, তারপর হচ্ছে বডি থাকে, তারপর এখানে হচ্ছে সার্ভিক্স প্রেজেন্ট থাকে। আচ্ছা, তাহলে এটা হলো। নেক্সট আসছে হচ্ছে ওভারি। মানে এই স্ট্রাকচারটা আমরা দেখব যে এর ভেতরে কিরকম জিনিস প্রেজেন্ট থাকছে। ওভারি কিছু ইনফরমেশন যদি দেখি, এটা হচ্ছে 2.4 সেন্টিমিটারে হয়। এর লোকেশন হচ্ছে পেলভিক ক্যাভিটির মধ্যে হয়। পেলভিক ক্যাভিটির মধ্যে প্রেজেন্ট থাকে। আর এটা ওভারির সাথে মানে কানেক্ট থাকে, সেটা হচ্ছে মেসোভেরিয়াম দিয়ে কানেক্ট থাকে। মেসোভেরিয়াম দিয়ে এটা অ্যাবডোমিনাল ক্যাভিটির সাথে অ্যাটাচ থাকে ওভারি। ঠিক আছে, আমরা এই স্ট্রাকচারটা দেখব মেসোভেরিয়ামের। এর যদি ফাংশন বলি, এর দু রকমের ফাংশন আছে। একটা হচ্ছে ফাংশন যদি বলি, দু রকমের ফাংশন আছে। একটা হচ্ছে ওভার ডেভেলপমেন্ট, আর এটা হরমোন প্রোডাকশন করে, হরমোন রিলিজ করে। কি কি হরমোন রিলিজ করবে? সেটা শর্ট ফর্ম হচ্ছে পেরি। ঠিক আছে, পেরি মানে প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন, রিল্যাক্সিন আর ইনহিবিন। এই 4 রকমের হরমোন রিলিজ করে। ঠিক আছে, তো দেখা যাক ওভারির মধ্যে কি প্রেজেন্ট আছে। আরেকটা পেজ থাকলে ভালো হতো, তো যাই হোক আমি এখানে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানেই দেখো, এটা কি বললাম, এটা হচ্ছে এখানে মেসোভেরিয়াম দিয়ে কানেক্ট থাকে। এটা হচ্ছে তোমার মেসোভেরিয়াম। মেসোভেরিয়াম দিয়ে এটা কানেক্ট করা থাকে। এর ভেতরে অনেকগুলো লেয়ার প্রেজেন্ট আছে। ভেতরের যে 1 নাম্বার লেয়ারটা থাকে তাকে বলা হয় টিউনিকা অ্যালবিজেনিয়া। এরপর এর ভেতরে যে লেয়ারটা প্রেজেন্ট থাকে, এর ভেতরে ধরো এরকম ভাবে আরেকটা লেয়ার প্রেজেন্ট আছে।
এটা একটু বলছি তোমার 2 নাম্বার লেয়ার। এটা হচ্ছে জার্মিনাল এপিথেলিয়াম। এর ভেতরে আরেকটা লেয়ার প্রেজেন্ট থাকে। আরেকটা লেয়ার নয়, এটাকে এরকম ভাবে বলা যেতে পারে যে এর ভেতরের পার্টটা ভেতরে এরকম ভাবে কোয়ার্টেক্স আর মেডুলাতে ভাগ করা যায়। তো 3 নাম্বারে যে পার্টটা আছে সেটা হচ্ছে কর্টেক্স, ওভারিয়ান কর্টেক্স। তার ভেতরে 4 নাম্বারে যেটা প্রেজেন্ট আছে সেটা হচ্ছে ওভারিয়ান মেডুলা। এই ওভারিয়ান কর্টেক্স আর ওভারিয়ান মেডুলা একসাথে মিলে স্টোমা ফর্মেশন করে, স্টোমা ফর্মেশন করছে। ঠিক আছে, এবার এখানে কি থাকে, এখানে গ্রাফিয়ান ফলিকল প্রেজেন্ট থাকে, মানে বিভিন্ন রকমের বিভিন্ন স্টেজের ফলিকল প্রেজেন্ট থাকে। এখানে বেশি কিছু আমি বলবো না এই স্টেজগুলো নিয়ে, ওগুলো কালকে দেখবে। মানে এরকম ভাবে তোমার ডিফারেন্ট ডিফারেন্ট স্টেজের ফলিকল প্রেজেন্ট থাকে। ধরো এটা হচ্ছে প্রাইমারি ফলিকল, এটা হচ্ছে সেকেন্ডারি ফলিকল, এটা হচ্ছে টার্সিয়ারি ফলিকল, এরপর তোমার গ্রাফিয়ান ফলিকল, তারপর কর্পাস লিউটিয়াম। এরকম ভাবে বিভিন্ন স্টেজ প্রেজেন্ট থাকে এই ওভারির মধ্যে। ঠিক আছে, তো এটা হচ্ছে ওভারি স্ট্রাকচার। ওভারি স্ট্রাকচারের পর আরেকটা স্ট্রাকচার আমরা দেখবো, সেটা হচ্ছে ভ্যাজাইনা। আচ্ছা, তো ভ্যাজাইনা স্ট্রাকচার যদি দেখা হয়, যদি আমরা এর প্রথমে উপরে স্ট্রাকচার মানে উপরে উপরে দেখি, তাহলে এর মধ্যে কি থাকে, সবার উপরে প্রেজেন্ট থাকে ইউরেট্রাল ওপেনিং। ইউরেট্রাল ওপেনিং প্রেজেন্ট থাকে, তারপর প্রেজেন্ট থাকে ভ্যাজাইনাল ওপেনিং। তারপর যেটা প্রেজেন্ট থাকে সেটা হচ্ছে অ্যানাস। তো এই ভ্যাজাইনাল ওপেনিং এর মধ্যে তোমার, একটা কথা বলার ছিল, একটু বলবো? হ্যাঁ বলো। বলছি ম্যাডাম, আমি আপনার ক্লাসটা আজ মানে করতে পারছি না, মানে যে এই টাইমটা একটু প্রবলেম হয়, তো আপনি যখন ভিডিওটা দিলে আমার একটু সুবিধা হয়। আর গত ক্লাস দুটোর ভিডিও আপনি দেননি, মানে কালকে যেটা দিয়ে 2-9 যে ক্লাসটা করিয়েছেন, হ্যাঁ ভিডিওগুলো যদি একটু দিতেন তাহলে ভালো হতো। হ্যাঁ, আসলে ভিডিও আমি আপলোড করে দিয়েছি, ইউটিউবে আপলোড করা হয়, তো আপলোড করে দেওয়া হয়েছে। হ্যাঁ, গ্রুপে এখনো পাইনি আর কি, ওই জন্যই ম্যাডাম বলছি। হ্যাঁ, এবার স্যার হয়তো এখনো পর্যন্ত টাইম পাননি ওটাকে পাবলিশ করার জন্য। ঠিক আছে, ও আচ্ছা আচ্ছা, তোমরা, ঠিক আছে ম্যাডাম, সরি ম্যাডাম, একটু ইন্টারাপ্ট করলাম। না না ঠিক আছে। ওটা আসলে স্যার এখন একটু বিজি আছেন, তো তাই জন্য এখন ঠিকঠাক অতটা টাইম পাচ্ছেন না। ও, আসলে ম্যাম প্রতিদিনের ক্লাসটা প্রতিদিন দেখে নিলে সুবিধা হয়, এই হ্যাঁ, টাইমটা একদম সময় পাই না আর কি, ওই জন্য। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ঠিক বলবো আছে। স্যারকে, আমিও দেখেছি যে ভিডিওটা এখনো আসেনি। হ্যাঁ ম্যাডাম, একটু বলবেন তাহলে ভালো হয়। ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ ম্যাডাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে যে কি বলছিলাম যেন, হ্যাঁ এই ভ্যাজাইনাল ওপেনিং এর মধ্যে কিছু স্ট্রং কানেক্টেড টিস্যু লেয়ার প্রেজেন্ট থাকে, এটাকে বলা হয় হচ্ছে হাইমেন। ঠিক আছে, এই ভ্যাজাইনাল ওপেনিং এর মধ্যে হাইমেন প্রেজেন্ট থাকে। তো অনেক সময় এটাকে মনে হয় যে এটা ভার্জিন হওয়ার একটা প্রুফ। যদি ফিমেলের মধ্যে হাইমেন প্রেজেন্ট আছে তাহলে সে ভার্জিন, আর যদি হাইমেন প্রেজেন্ট নেই তাহলে সে ভার্জিন নয়। ঠিক আছে, অনেক সময় এটা মনে করা হয়, বাট এই যে কনসেপ্টটা এটা একেবারেই ভুল কনসেপ্ট। কারণ কি, এই যে হাইমেন এটা বিভিন্নভাবে ব্রেক করতে পারে। আমরা যদি অনেক বেশি পরিমাণে এক্সারসাইজ করি, বা
কেউ হট করে পড়ে যায়, তাহলেও কিন্তু এই হাইমেনে ব্রেক হতে পারে। তাহলে এটা কখনোই ভার্জিন হওয়ার প্রুফের মধ্যে পড়ছে না। ঠিক আছে, তাহলে এখানে হাইমেন হলো। আরেকটা যেটা আছে, আচ্ছা ওটা এখানেই দেখে নাও, যে এখানে কি হয়, যে ভ্যাজাইনার মধ্যে যে এনভায়রনমেন্ট থাকে সেই এনভায়রনমেন্টটা অ্যাসিডিক হয়, মানে পিএইচ অনেক কম থাকে। তাহলে সেই যে পিএইচটা ওটাকে মেনটেন করে কিভাবে? তো সেটা মেনটেন করার জন্য ভ্যাজাইনার মধ্যে গ্লাইকোজেন প্রেজেন্ট থাকে। গ্লাইকোজেন প্রেজেন্ট থাকে, তো গ্লাইকোজেন কি, যে পলিমার অফ গ্লুকোজ। তো গ্লাইকোজেন থেকে এখানে কিছু সিম্বায়োটিক ব্যাকটেরিয়া, যেমন কি ল্যাক্টোব্যাসিলাস, ল্যাক্টোব্যাসিলাস কি করে, ল্যাকটিক অ্যাসিড ফর্মেশন করে। ঠিক আছে, এই ল্যাকটিক অ্যাসিড ফর্মেশন করার জন্য পিএইচ অনেক কমে যায়। তাহলে এই ভ্যাজাইনার এনভায়রনমেন্টকে মেনটেন রাখার জন্য এই গ্লাইকোজেন আর কিছু সিম্বায়োটিক ব্যাকটেরিয়া রেসপন্সিবল, যারা কিনা এই ল্যাকটিক অ্যাসিড ফর্মেশন করছে। আচ্ছা, তাহলে এর ডিটেল স্ট্রাকচার দেখতে হবে। তাহলে এখানে আমরা দেখছি হচ্ছে যে আমাদের এক্সটার্নাল জেনিটালিয়া, এটাকে কি আমরা ভালভাও বলবো। এবার এর যে স্ট্রাকচার, এর তিনটে জিনিস আমরা দেখলাম। সবার উপরে দেখলাম হচ্ছে ইউরেথ্রাল ওপেনিং, তারপরে আছে ভ্যাজাইনাল ওপেনিং, আর তারপরে অ্যানাস প্রেজেন্ট আছে। এরপর আরো কিছু স্ট্রাকচার আমরা দেখব। এখানে তোমার প্রেজেন্ট থাকে হচ্ছে ক্লিটোরিস। আচ্ছা, এটা কোথায় প্রেজেন্ট থাকে? এই পার্টটা হচ্ছে তোমার লেবিয়া মাইনোরা। আচ্ছা, লেবিয়া মাইনোরা দেখার আগে তোমরা লেবিয়া মেজোরা আগে দেখে নাও। এর বাইরে যে স্ট্রাকচার থাকে সেটাকে লেবিয়া মেজোরা বলা হয়। বাইরের দিকে যে লিপ লাইক স্ট্রাকচার থাকে তাকে বলা হয় লেবিয়া মেজোরা। ঠিক আছে, এর কি কি বৈশিষ্ট্য আছে? এটা হচ্ছে লিপ লাইক স্ট্রাকচার, এটা হচ্ছে লিপ লাইক স্ট্রাকচার। তারপর হচ্ছে এটা এটা লুজ ফ্লেসি স্কিন। ঠিক আছে, এর মধ্যে হেয়ার প্রেজেন্ট থাকে, আর এর মধ্যে সিবেসিয়াস গ্ল্যান্ডও প্রেজেন্ট থাকে। ঠিক আছে, এই দুটোই এখানে প্রেজেন্ট থাকে। এর ভেতরে যে স্ট্রাকচারটা বললাম এটা, সেটা হচ্ছে লেবিয়া মাইনোরা। লেবিয়া মাইনোরা এর মধ্যে কিন্তু কোনো হেয়ার প্রেজেন্ট থাকে না। হেয়ার প্রেজেন্ট থাকে না, এর মধ্যে কোনো সিবেসিয়াস গ্ল্যান্ডও প্রেজেন্ট থাকে না। ঠিক আছে, সিবেসিয়াস গ্ল্যান্ডও এর মধ্যে প্রেজেন্ট থাকে না। এই যে লেবিয়া মাইনোরা, এর মাঝে যে স্পেসটা থাকে তাকে বলা হয় ভেস্টিবিউল।
ভেস্টিবিউল বলা হয়। ঠিক আছে, এবার এখানে যে স্ট্রাকচারটা দেখছো এটাকে বলা হয় হচ্ছে ক্লিটোরিস। এই যে ক্লিটোরিস আছে এটা হচ্ছে যে এটা এর মধ্যে ম্যাক্সিমাম সেন্সরি রিসেপ্টর প্রেজেন্ট আছে। ঠিক আছে, এখানে অনেকগুলো টিস্যু একসাথে এসে পড়ে কম্বাইন করেছে। তাই জন্য কি হয় যে ফিমেলের এক্সাইটেশনের জন্য এই ক্লিটোরিস অনেক বেশি রেসপন্সিবল। ঠিক আছে, অনেক বেশি এর মধ্যে সেন্সরি রিসেপ্টর প্রেজেন্ট থাকার জন্য। এরপর এটা কি বলেছিলাম, এটা হচ্ছে তোমার ইউরেট্রাল ওপেনিং। ইউরেট্রাল ওপেনিং এর থেকে ইউরিন আউট হবে বাইরে। নেক্সট যেটা আছে, আচ্ছা নেক্সট আসার আগে এই যে ইউরেট্রাল ওপেনিং আছে এখানে কিছু গ্ল্যান্ডস প্রেজেন্ট থাকে, সেটা হচ্ছে প্যারা ইউরেট্রাল প্যারা ইউরেট্রাল গ্ল্যান্ড। ঠিক আছে, প্যারা ইউরেট্রাল গ্ল্যান্ড হচ্ছে এইগুলো, এই দুটো হচ্ছে প্যারা ইউরেট্রাল গ্ল্যান্ড। নেক্সট যে ওপেনিংটা আছে সেটা হচ্ছে তোমার ভ্যাজাইনাল ওপেনিং। এটা হচ্ছে ভ্যাজাইনাল ওপেনিং। এখান দিয়ে তোমার যে পিরিয়ডের ব্লাড আউট হবে, বেবিও এখান থেকেই বাইরে আসবে, ইন্টারকোর্সও সেক্সুয়াল ইন্টারকোর্সও এখানেই হবে। ঠিক আছে, এই তিনটে জিনিসই এই ভ্যাজাইনাল ওপেনিং এর মধ্যে থেকে হয়। এখানে গ্ল্যান্ড প্রেজেন্ট থাকে, এখানে ধরো এরকম জায়গাতে কিছু গ্ল্যান্ড প্রেজেন্ট থাকে। এই গ্ল্যান্ডগুলোর নাম হচ্ছে বার্থোলিন গ্ল্যান্ড। বার্থোলিন গ্ল্যান্ড প্রেজেন্ট থাকছে। এটা কি করে, এটা মিউকাস রিলিজ করে। সেক্সুয়াল ইন্টারকোর্সের টাইমে ইজি পেনিট্রেশনের জন্য মিউকাস রিলিজ করে। ঠিক আছে, এটা হচ্ছে মিউকাস রিলিজ করে। ঠিক আছে, আচ্ছা এর আগে আরেকটা স্ট্রাকচার আছে, এখানে কিছু হেয়ার অ্যাপিয়ার থাকে, সেটাকে বলা হয় হচ্ছে তোমার মন্স পিউবিস বলা হয়। তাহলে এটা হলো তোমার ফিমেল এক্সটার্নাল জেনিটেরিয়াল স্ট্রাকচার। আচ্ছা, তাহলে এই জিনিসগুলো এখানে লেখা আছে, দেখে নেবে তোমরা এগুলো। হাইমেন আছে এখানে, এখানে স্ট্রাকচারটাকে দেখিয়েছে। আচ্ছা,